হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের গল্প দুমুঠো বিকেল, পর্ব 34, রাইটার আফনান লারা। কতগুলো চেয়ার দারোয়ানের সাহায্যে নিয়ে আসছে স্পর্শ, আবার আরেক হাতে ডিনার সেট ও আনছে। প্যাকেট থেকেই বুঝেছে রিমকে পেরিয়ে চেয়ারগুলো ভিতরে ঢুকাচ্ছে। সে রিমকে এখনও খেয়াল করেনি স্পর্শ। চেয়ার রাখতে রাখতে বলল, সরি রে, নতুন সংসার তো, তাই এখনও তেমন কিছু কেনা হয়নি। তবে তোদের উপলক্ষে চেয়ারগুলো নিয়ে আসলাম, তোদের তো আর নিচে বসাতে পারি না। আরাম এসে স্পর্শের কাঁধে হাত রেখে বলল, বাসায় যখন তোষক আছে তখন আর চেয়ারের কি দরকার প্রয়োজন? বা ফ্লোরে বসা যায়, এটা তো আর মাটি না যে একেবারে বসা যাবে না। আরাপ একদম ঠিক বলেছে ভাইয়া, আপনি এত কষ্ট করতে গেলেন কেন আমার? স্পর্শ মুচকে এসে চেয়ারগুলো সারি সারি করে রেখে দিয়ে রিমকে ডেকে রান্নাঘরের দিকে চলে গেছে। রিমও পিছু পিছু আসলো। স্পর্শ খাবার সব চেক করে পিছন ফিরে এবার রিমের দিকে তাকালো। ওমা, তাকাতেই সে তার দুনিয়ায় খবর ভুলে গেছে। ইয়া বড় হাঁ করে সে রিমের দিকে তাকিয়েছে। এখন পাশে কি আমার সদ্য বিয়ে করা বউ দাঁড়িয়েছে? বুকে ব্যথা লাগলো। স্পর্শ বুকে হাত দিয়ে রিমের দিকে চেয়ে আছে। রিম ভুল কুচকে চা বসাতে বলল, ঢং, আসার পর থেকে একটিবারও আমার দিকে তাকায়নি। আমি নিজেও জানি না আজ আমাকে কেমন দেখাচ্ছে। বাসায় একটা আয়না যদি থাকতো সেটাও এনে দেব। আপনি এখনও বেতন পাননি? এত টাকা কোথা থেকে আসে? রোকসানা বেগমের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। বাই দা ওয়ে, আজ তোমাকে খুব খুব সুন্দর লাগছে। যান এখান থেকে, আমি চা নাস্তা নিয়ে আসবো। গিয়ে ওনাদের সাথে আড্ডা দেন। স্পর্শ সোজা হেঁটে চলতেই রিম সামনে হাত রেখে আটকালো আবার। কি ম্যাডাম, কীরকম অবস্থা করে রেখেছেন নিজের? শার্ট চেঞ্জ করে বিছানার উপর থাকা সাদা পাঞ্জাবিটা পরে নিন। সাদা পাঞ্জাবি? আমার তো সাদা পাঞ্জাবি নেই। তাহলে আপনাকে এত কথা বলতে কে বলেছে? জান বলছি। স্পর্শ কৌতূহল নিয়ে নিজের রুমে এসে দেখলো বিছানার উপর সাদা একটা পাঞ্জাবি। দেখে তোর নতুন মনে হচ্ছে, কিন্তু রিম এটা পেল কোথায়? এই স্পর্শ, তোর ফ্রেশ হতে কতক্ষণ লাগবে রে? আসছি। স্পর্শ জলদি করে পাঞ্জাবিটা হাতে নিয়ে পড়ে আসলো। বাথরুম থেকে বেরিয়ে পাঞ্জাবির হাতাগুলো ফোল্ড করতে করতে ড্রয়িং রুমের নিচে বিছানা তোষকের উপর বসলো সে। রিম আর আরাপের ওয়াইফ মিপ্তু মিলে নাস্তা এনে ফ্লোরে রাখছে। বাঁধাকপির পাকোড়া, চার বিস্কিট, সাথে আছে নুডলসও। রিমঝিম নিচে ট্রে রেখে এক নজর স্পর্শর দিকে তাকালো। মানুষটাকে পাঞ্জাবিতে খুব ভালো লাগে, মন চাই চিবিয়ে খেয়ে ফেলি। রিমঝিম মুচকি এসে চলে গেল রান্নাঘরের দিকে। পাঞ্জাবিটা দুপুরে বাসা থেকে বেরিয়ে আশেপাশের একটা মার্কেট থেকে কিনে এনেছে সে। তার কাছে কিছু টাকা ছিল। পাঞ্জাবিটাও অতটাও দামি না, তবে আবার কম দামিও না। সাদা চামড়া মানুষদের সাদা রঙের জামাতে জাস্ট চোখ ধাঁধালো সুন্দর লাগে। সেটা মাথায় রেখে রিমঝিম সাদা পাঞ্জাবি কিনে এনেছে। সিয়ামের ওয়াইফ হিয়া আর মিপ্তু মিলে রান্নাঘরের তাকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। মিপ্তু চা খেতে খেতে বলল, তা রিমঝিম, হানিমুনে যাওনি কেন? হিয়া ভাবে বলল, আমায়। রিমঝিম দাঁত কেলিয়ে তাকের উপর বসে পা দোলাতে দোলাতে বলল, অফিস থেকে তো ছুটি দেয় না, দিলে এক কথা ছিল। ছুটি নেওয়া তো কঠিন কিছু না। মোট কথা, তোমার হাজব্যান্ডেরই যাওয়ার ইচ্ছা নেই। থাকলে এতদিন বালি ট্যুর দিয়ে আসতা। এই আমি যাই, আমার বাচ্চা কাঁদছে। কথাটা বলে হিয়া চলে গেল। মিপ্তু চা শেষ করে তার বরের পাশে গিয়ে বসেছে। আর আবার সিয়ামের সাথে অনিকও এসেছে। অনিকের ওয়াইফ হলো ঋতু। ঋতু বরই গম্ভীর প্রকৃতির। সে আসার পর থেকেই এক জায়গায় বসে আছে, চুপচাপ খাচ্ছে আর সবার সাথে হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছে। স্পর্শ রিমঝিমের এমন ব্যস্ততা দেখে খুশি হলো, আবার ভাবলো মেয়েটা এত কষ্ট করছে, অথচ সে আমার ওয়াইফ না। এই পাশ থেকে ফিসফিস আওয়াজ পেয়ে স্পর্শ রিম থেকে চোখ নামিয়ে পাশে তাকালো। আর অনিক আর সিয়াম মিলে চোর চোর লোক নিয়ে ওর দিকে চেয়ে আছে। কি হলো, তোরা এমন চোরের মতো লোক দিচ্ছিস কি এজন্যে? আড্ডাতে গলা না ভিজলে সেটা আবার কিসের আড্ডা? চা খা আরও আনতে বলতাম। আরে ধরো, চা তো বাচ্চারা খায়, আমরা তো আলট্রা লিজেন্ড, আমরা তো বিয়ার খাবো। বিয়ার হোয়াট? আস্তে আস্তে বউ পার্টিরা শুনতে পেলে গর্দান যাবে।
এই সময় বিয়ের ভাবি কই? তুই শুধু রাজি হ, বিয়ার সাথে আছে। ওরে বাপরে, সাথেও এনেছিস? কিন্তু তোর ভাবগতি তো ঠিক লাগছে না। তুই মনে হয় বিয়ার খাওয়ার পুরান মাঝি। স্পর্শ নড়ে চড়ে বসে বলল, নেশা জাতীয় সব কিছু খাওয়াই গেছে, বিয়ার তো হাতের মোয়া সব। সে আমার অনেক হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। স্পর্শ হালকা কেসে বলল, না মানে নেশা জাতীয় যেমন বিয়ার, সিগারেট ইত্যাদি। হয়েছে, আর বোঝাতে হবে না, আমরা সব বুঝি। তুই শুধু সব বউ পার্টিতে এক রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, তারপর তোর রুমে গিয়ে আমরা আরামসে আড্ডা দেবো আর গলা ভিজাবো। স্পর্শ জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে রান্নাঘরের দিকে তাকালো। তারপর আবার বলল, রিমঝিম অনেক রান্না করেছে, ওগুলো খেয়ে নে, তারপর রাত তো বাকি। তোরা বরং আমার এখানেই থেকে যাস, রুমের তো অভাব নেই। স্পর্শর উক্তিতে ওরা তিনজন বেশ বুঝে গেছে, রাজিও হয়েছে, কিন্তু অনেক রাজি হলো না। সে বিয়ার পার্টি শেষে বউকে নিয়ে চলে যাবে, না হলে তার মা বাবা আবার বিয়ের বিষয়টা অন্যভাবে দেখবে। তারা খুব স্ট্রিক্ট। রিমঝিম তো পাগল হয়ে যাওয়ার উপক্রম, আর সেটার কারণ হলো হিয়া, মৃত্যু আর ঋতু। এত এত প্রশ্ন করছে বিবাহিত জীবনে অনেক কথাই তারা বলছে, যার আগামাতা অনেক কিছু রিম জানে না। যাই হোক, 9টা বাজতে ছেলেরা সবাই হুট করে ডিনার করবো বলে শুরু করে দিয়েছে। রিমের কেমন জানি সন্দেহ হলো, কারণ স্পর্শ তো এত তাড়াতাড়ি ডিনার করে না। যাই হোক, সবার সাথে হাতে হাত লাগিয়ে রিমঝিম ডিনারের বন্দোবস্ত করে নিল। সবাই কথা বলছে আর খাচ্ছে। রিমঝিম রান্না করে এসে সব গুছিয়ে নিচ্ছে। খিদে নেই সবার, পরে খাবে সে। স্পর্শ হাতে প্লেট নিয়ে এসে বলল, কী হলো রিম, তুমি খাবে না? পরে, খিদে নেই। অনিকার ঋতু বাদে বাকিরা যাবে না আজ। রিম চোখ বড় করে স্পর্শ দিকে চেয়ে বলল, যাবে না মানে? কোথায় থাকবে? আমাদের বাসায়, রুম তো অনেকগুলো। আমি কোথায় শোবো? সবাই তো কাপল। মৃত্যু আর আরাপ এগিয়ে এসেছে। মৃত্যু হেসে সে বলল, ও মা, তোমরাও তো কাপল, তোমরা তোমাদের রুমে শোবে? হা হা। রিমঝিম কেমন বাচ্চাদের মতো কথা বলছে। রিম ঢোক গিলে স্পর্শের দিকে তাকালো, স্পর্শ ঢোক গিলে তাকালো ওদের দিকে। রিমঝিম কি আর বলবে? ওনাদের পাতে মাংস দিয়ে চুপচাপ সরে গেল সেখান থেকে। খাওয়া দাওয়া শেষ করে স্পর্শ আরাফ, সিয়াম আর অনেক গেছে স্পর্শ রুমে। তারপর দরজাও লাগিয়ে ফেলেছে, কড়া করে বলেছে তারা আড্ডা দেবে 12টা অবধি, এর আগে যেন কেউ ডিস্টার্ব না করে। সিয়ামের ওয়াইফ হিয়া তার বাবাকে নিয়ে রিমঝিমের রুমে এসে শুয়েছে। পাশের বাসা থেকে তোষকে নিয়ে গেস্ট রুমে বিছানা পাতা হয়েছে, সেখানে মৃত্যু আর ঋতু শুয়েছে। 12টার দিকে অনিকা আর ঋতু চলে যাবে বলে আর বাড়তি ঝামেলা হয়নি। ঋতু আর মৃত্যু মিলে দারুণ গল্প শুরু করেছে। এদিকে হিয়া তার বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছে। বাকি রইল রিমঝিমের খুব করে ঘুম পাচ্ছে। সে একপাশে বসে ঝিমোচ্ছে শুধু। আজ সারাদিন যে কাজ হয়েছে, বিরাট বড় একটা ঘুম দিতে হবে, তাহলে সব ক্লান্তি দূর হয়ে যাবে। রাত 12টা বাজে 1 মিনিট। সিয়াম অনিকার আরাম বলে মনে পড়তেছে। তা অনেক কষ্টে স্পর্শে রুম ছেড়ে বেরিয়েছে তারা। সিয়াম তার বউ বাচ্চার কাছে গেল, মানে রুমে থাকতো সেই রুমে। তারপর দরজা লাগিয়ে ধুম করে বাবার পাশে শুয়ে পড়ল সে। ওদিকেও অনেক তার বউকে দুবার ডাকতে তার বউ এসে হাজির। সে আর মৃত্যু ঘুমায়নি, ঘুমিয়ে পড়েছে রিম। মৃত্যু রিমের মাথায় হাত রেখে ওকে জাগালো, তারপর বলল, অনেক ভাইয়া ঋতু আপুকে নিয়ে চলে গেছে, তুমি গিয়ে ভাইয়ার রুমে শো, অনেক ক্লান্ত লাগছে তোমাকে। রিম মাথা নাড়িয়ে স্পর্শের রুমের দিকে যেতে যেতে ভাবলো, আজ সে সোফায় ঘুমাবে, স্পর্শকে বলবে বিছানায় ঘুমাতে। অনেক ঋতু কিনে চলে যাওয়ার পর রিম দরজা লাগলো, তারপর গেল স্পর্শের রুমে। আরাফত রুমে ঢুকে দরজা লাগিয়েছে। রিমঝিম স্পর্শের রুমে এসে লাইট জ্বালালো, কারণ পুরো রুম অন্ধকার হয়ে আছে। তারপর ওদিকে স্পর্শ দেখতে না পেয়ে সে বারান্দার দিকে গেল। কুমা স্পর্শ লম্বা হয়ে নিচে শুয়ে আছে, সেখানে রিমঝিম কিছু বুঝে ওঠার আগে পায়ের কাছে মদের খালি বোতলগুলো দেখতে পেল। তার মানে দরজা বন্ধ করে ওনারা এসব উল্টাপাল্টা জিনিস খেয়েছে। কি অসভ্য! এই যে উঠুন, এভাবে ঠান্ডা ফ্লোরে শুয়ে আছেন কী জন্যে? পরে জ্বর আসলে তখন? রিম যখন বুঝলো স্পর্শ তার মনের রাজ্যে আছে, বর্তমান দুনিয়ায় নেই, তখন সে নিচে বসে স্পর্শে হাত ধরে টানতে টানতে বলল, উঠুন। স্পর্শ রিমের সোয়া পেয়ে সাথে সাথে উঠে বসলো, চোখ ডলে দাঁত গিলিয়ে 2 হাতে গিয়ে রিমের মুখ ধরল সে।
তারপর হেসে হেসে বলল, সাদা পাঞ্জাবিটার জন্য অনেক 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 থ্যাঙ্কস। ওয়েলকাম। এবার উঠে এসে বিছানায় বসুন, আমি আপনার জন্য লেবুর শরবত আনছি। কথাটা বলে রিম উঠতেই স্পর্শর শাড়ি কুচি ধরে ফেলল। রিম কিছুটা না, বরং পুরোটাই ভয় পেয়ে গেল, সাথে চমকালো। তারপর ইতস্তত হয়ে নিজের শাড়ি কুচি মুঠো করে ধরে বলল, এসব কী করছেন আপনি? কুচি ধরলেন কেন? স্পর্শ আদো আদো স্বরে বলল, তোমাকে ধরতে চেয়েছিলাম, তোমার জায়গায় হাতের কাছে তোমার শাড়ি কুচি পেলাম, তাই সেটা ধরলাম। ছাড়ুন। কথাটা বলে রিমঝিম কুচি ছাড়িয়ে ঠিক করে পড়ে আবার চলে গেছে। স্পর্শ মুখটা ফ্যাকাশে করে উঠে দাঁড়ালো। শরীর সামলাতে পারছে না, সে বারবার পড়ে যাচ্ছে। অনেক গ্লাস খাওয়া হয়ে গেছে আজ। চোখের সামনে সত্যি সত্যি রিমকে দেখতে পাচ্ছে সে। এলোমেলো হয়ে হেঁটে সে কোনো মতে রিমের কাছে রান্নাঘরে চলে আসলো। রিমঝিম ছুরি দিয়ে লেবু কাটছে শরবত বানাবে বলে। স্পর্শ রিমের কাছে দাঁড়িয়ে ওর খোপাটা খুলে ফেললো। রিমঝিম জানে স্পর্শ হুঁশের মধ্যে করছে না এসব, তাও সে এখন কী করে পরিস্থিতি সামলাবে সেটাই ভাবছে এই মুহূর্তে। এদিকে স্পর্শ রিমের খোলা চুলের ভিতর মুখটা ডুবিয়ে রিমকে ঝাপটে ধরে রেখেছে। রিম লেবুটাও কাটতে পারছে না। এরকম অবস্থাতে তার উপর হাত পিছলিয়ে আঙুলও কাটা গেছে। রিমের জলদি করে সেই স্পর্শ থেকে নিজেকে ছাড়িয়ে বেসিনের কাছে গেল আঙুলে পানি দিতে। তার আগে স্পর্শর হাত ধরে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নিল।